তুমি কি কখনো বন্য সজারু দেখেছো? তার ধারালো কাঁটা দেখে বেশিরভাগ মানুষই স্বাভাবিকভাবেই একটু পিছিয়ে যায়। কাঁটা দেখতে যতই তীক্ষ্ণ হোক না কেন, এই কাঁটাই এখন নানান ওষুধের এক প্রয়োজনীয় উপাদান। অনেক দেশ সজারুকে কেবল বনের প্রাণী হিসেবে মানছে না, আয় উপার্জনের গুরুত্বপূর্ণ উৎস বানিয়ে নিয়েছে। ছোটখাটো খামার থেকে শুরু করে বড় খামারে অনেকেই এখন সজারু পালন করে নিজেদের জীবন বদলে ফেলেছেন। সজারুর মাংস অনেক দেশে রুচিশীল খাবার হিসেবে মূল্যায়ন করা হয়, কারণ তাদের কাছে এটি পুষ্টিগুণে ভরপুর ও সুস্বাদু। পাশাপাশি সজারুর কাঁটা ও চামড়া ব্যবহার হয় প্রচলিত চিকিৎসায়, আর এর বজ্র পদার্থও কাজে লাগে কৃষিক্ষেত্রে। সজল সাহেবের এই ভিডিওতে জানবেন এটি কিভাবে চাষ হয়, আসলে সজারু পালন লাভজনক কিনা। চলুন বের করি থলের বিড়াল। তার আগে একটা অনুরোধ, প্রতি সপ্তাহে এমন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে ফেলুন এখনই। আর হ্যাঁ, দয়া করে ভিডিওতে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব শেষে বেল আইকনটি দাবিয়ে আমাকে ধন্য করুন। সজারু এক চালাক প্রাণী। এরা নিজেকে রক্ষা করতে পারে প্রায় 30,000-এর বেশি ধারালো কাঁটা দিয়ে, যা ওকে দান করেছে মহান স্রষ্টা। বলা যায় সজারুর কাঁটা প্রকৃতির দান করা এক শক্তিশালী অস্ত্র। বিপদ সংকেত পেলে ওরা পিছু হটে না, বরং পেছনে মুখ ফিরিয়ে কাঁটা উঁচু করে তেড়ে আসে আর সতর্ক বার্তা দেয় উচ্চ স্বরে। যারা এই সংকেতকে উপেক্ষা করে তাদের জন্য ফলাফল হয় যন্ত্রণাদায়ক। বাঘ, হায়না, জঙ্গলে থাকা নেকড়ে কিংবা উলভারিন নামক ভালুক জাতীয় প্রাণী অনেকেই সজারুর কাছ থেকে উচিত শিক্ষা পেয়েছে। এমন অনেক ভিডিও ইউটিউবে সার্চ করলেই দেখতে পাবেন। একবার সজারুর কাঁটার আঘাত লাগলে তা সংক্রমণের কারণ হয় এবং অনেক সময় শিকারীরাও হাল ছেড়ে দিতে বাধ্য হয়। হ্যাঁ, এত তীব্র ব্যথা ওর কাঁটায়। তবে সজারু শুধু সাহসী রণবীরই নয়, বুদ্ধিমান প্রাণীর মতো খাদ্যাভ্যাস রয়েছে ওর, অর্থাৎ পায় যাহা তাহাই আহার। তারা খায় ফলমূল, সবজি, ছোট পোকা, এমনকি গাছের ছালও। এই বহুমুখী খাবার অভ্যাসের কারণে সজারু পালনে চাষিদের খরচ অনেক কম। জানেন কি, মুরগি বা শূকরের পালনে যে পরিমাণ অর্থ খাদ্যে খরচ হয় তা ফার্মের মোট খরচের 7 থেকে 80% পর্যন্ত হতে পারে। আর সে তুলনায় সজারু স্বাভাবিক ও সহজলভ্য খাদ্যে ভালোভাবে বেড়ে ওঠে, যা খামারিদের অর্থ সাশ্রয় করে। এসব কারণে দিন দিন মানুষ সজারু পালনে উদ্বুদ্ধ হচ্ছেন, কম খরচে বেশ ভালো পরিমাণে লাভের আশায়। সজারু চাষে যেটি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় তা হলো ভালো মানের সেরা সজারু বাছাই। তো কিভাবে সেরা সজারু বাছাই করে চাষিরা? সুস্থ ও সবল সজারু নির্বাচন সজারু চাষের প্রথম ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। এটি খামারির লোকসানের ঝুঁকি কমায়, মাংসের গুণগত মান বাড়ায় আর সঠিক বংশ বিস্তার করে খামারিকে লালে লাল দুলাল করে দেয়। সুস্থ সবল অর্থাৎ উচ্চমানের সজারু বাছাই করতে বিশেষ কিছু লক্ষণ খেয়াল রাখা জরুরি। উচ্চবংশীয় অর্থাৎ সৈয়দ চৌধুরী বা খান বংশের সজারুদের থাকে চকচকে কাঁটা, উজ্জ্বল ও সতর্ক চোখ, দ্রুত ও সজাগ দৃষ্টিতে চলাচল, আর সবচেয়ে মজার বিষয়, এগুলোর মধ্যে কোনো রোগের লক্ষণ থাকে না। এছাড়া সৈয়দ বংশের উচ্চমার্গীয় সজারুরা হয় পরিচ্ছন্ন। ছোট্ট বন্ধুরা, আমার ভুল মেসেজ নিও না, সজারুর মানুষের মতো কোনো বংশ থাকে না, বংশের কথা জাস্ট জোকস পার্ট। সজারু সফলভাবে চাষ করতে হলে প্রথম শর্তই হলো সঠিকভাবে এর পরিকল্পিত ও আরামদায়ক আবাসন নিশ্চিত করা। যেহেতু সজারু নিশাচর প্রাণী, তাই তারা দিনের বেলায় বিশ্রাম নেয় এবং তীব্র আলো একদমই সহ্য করতে পারে না। তাদের জন্য এমন ঘন ছায়াযুক্ত, শান্ত ও নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে যেখানে তারা স্বাভাবিক বনের মতোই পরিবেশ পায়, এতে এর উৎপাদন ক্ষমতাও বজায় থাকে। তাদের থাকার জায়গায় পর্যাপ্ত ছায়া ও প্রচুর বাতাসের ব্যবস্থা থাকতে হবে। যেমন বনে গর্ত করে থাকে, খামারেও মাটির তলায় গর্ত করে দিতে হয়। মাটির তলার বাসাটি সামান্য ঢালু থাকে, যা সাধারণত কংক্রিট দিয়ে তৈরি করা হয়। কংক্রিটের ফলে পানি সঠিকভাবে নিষ্কাশিত হয় এবং ভেজা পরিবেশে সৃষ্ট রোগের হাত থেকে বাঁচা যায়। খামারে সজারুর জন্য একটি সুরক্ষিত আশ্রয়স্থল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এটি ওদের মধ্যে নিরাপত্তা বোধের অনুভূতি জাগিয়ে তোলে। মানুষের মতো বলতে গেলে মানসিক চাপ হ্রাস করে এবং স্বাস্থ্যকর ও স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করতে সহায়তা করে। জানেন কি, সজারুর খাদ্যই মূলত তাদের মাংসের গুণগত মান, বৃদ্ধির হার এবং পুরো খামারের সফলতার প্রায় 70% পর্যন্ত প্রভাব ফেলে। তাই সুষম ও পুষ্টিকর খাদ্য শুধু সজারুর সুস্থতা বজায় রাখে না, বরং বিক্রয়ের সময় তাদের অর্থনৈতিক মূল্য উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তোলে। সজারু কিন্তু সব ধরনের খাবার খায় না, যদিও প্রথমে বলেছিলাম ওরা সবজীবী। তবে যেহেতু খামারেই বড় করা হয় আর প্রাণীটা মাংসের জন্যই বিক্রি করা হয়, তাই খামারের খাদ্যে থাকে উচ্চ প্রোটিন সমৃদ্ধ পোকামাকড়, তাজা শাকসবজি ও ফলমূল, যা ওর প্রয়োজনীয় ভিটামিন সরবরাহ করে। ময়লা বা পচা খাবার, অতিরিক্ত স্টার্চ বা অত্যন্ত শক্ত খাবার দেয়া হয় না, কারণ এগুলো ওদের হজমে সমস্যা সৃষ্টি করে। সজারু সারা বছরই কিন্তু প্রজনন করে না। ইঁদুরের মতো গন্ডায় গন্ডায় বাচ্চা সজারুর থেকে আশা করা একদমই ভুল, বরঞ্চ ওরা নির্দিষ্ট একটি মৌসুমে বংশবিস্তার করে। সজারুর প্রজনন মূলত আবহাওয়ার উপর নির্ভর করে, তবে বেশিরভাগ সজারু, বিশেষ করে আফ্রিকান বা এশিয়ান ব্রাশটেল প্রজাতি, সারা বছরই প্রজনন করতে পারে। তবে সবচেয়ে সক্রিয় থাকে গরম ও বর্ষার মৌসুমে, অর্থাৎ গ্রীষ্ম ও বর্ষা মাসের হিসেবে এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে ওরা প্রজনন করে এরপর বাচ্চা দেয় প্রজননের 90 থেকে 112 দিন পর। গড়ে একটি জোড়া সজারু বছরে 2 থেকে 3 বার প্রজনন করতে পারে, তবে প্রতিবারে গড়ে বাচ্চা দেয় 1 থেকে 2টি। আর প্রজননের পরেই কিন্তু বাচ্চা হয় না, বরঞ্চ ওর থেকে বাচ্চা পেতে হলে মা সজারুকে গর্ভাবস্থায় শান্তিপূর্ণ ও ঝামেলাহীন পরিবেশে রাখতে হয়। একটি শান্ত, নিরাপদ এবং বিরক্তিকর শব্দ বা মানুষ বা অন্য কোনো প্রাণীর আনাগোনা খুবই কম এমন পরিবেশ দরকার হয়, যেখানে প্রাণীটি স্বাভাবিকভাবে চলাফেরা, খাওয়া ও বিশ্রাম করতে পারবে। তাছাড়া গর্ভাবস্থায় মায়ের অতিরিক্ত পুষ্টি সরবরাহ নিশ্চিত করতে হবে, যেন মা ও তার গর্ভে থাকা সন্তান সুস্থ থাকে। জন্মের পর নবজাতক সজারুগুলো প্রথম কয়েক সপ্তাহ মায়ের দুধের উপর নির্ভর করে বেঁচে থাকে, পরে ধীরে ধীরে সাধারণ খাবার খেতে শুরু করে। এই সময় বাচ্চাগুলোর স্বাস্থ্য বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ সময়ে বিশেষ যত্নের প্রয়োজন। সজারু পালনের সবচেয়ে মানা হয় যে নীতি, তা হলো রোগ প্রতিরোধ আগে, চিকিৎসা পরে। কারণ সময় মতো পরিচর্যা না করলে সজারু আক্রান্ত হতে পারে হজমের সমস্যা, সংক্রমণ আরও নানান ধরনের পরজীবী জনিত রোগে। তাই খামার ভালো রাখতে হলে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হয়, প্রয়োজন মতো টিকা দেয়া হয়, আর কোনো সজারু অসুস্থ হলে দ্রুতই অসুস্থ সজারুকে বাকিদের থেকে আলাদা করা হয়। বিষয়গুলো খুবই সহজ শোনালেও দৈনিক এই সহজ যত্নগুলোই একসময় খামারকে বড়সড় ক্ষতির হাত থেকে বাঁচিয়ে দেয়। সজারুর মাংস অনেক দেশে, বিশেষ করে চীন, ভিয়েতনাম ও আফ্রিকার কয়েকটি দেশে বিশেষ খাবার হিসেবে খাওয়া হয়। এর মাংস ইউনিক স্বাদের পাশাপাশি পুষ্টিগুণে ভরপুর। সজারুর কাটা ও চামড়া প্রাচীন চৈনিক চিকিৎসায় জনপ্রিয়। এর ভেতরে রয়েছে দ্রুত আরোগ্য হওয়ার ক্ষমতা, এটা অনেকেই বিশ্বাস করেন। তাই সজারুর মাংস বড় বড় চীন, ভিয়েতনামের রেস্তোরাঁয় খুবই চাহিদার খাবার হিসেবে জনপ্রিয়। এর মাংসের এমন চাহিদা বাড়ার কারণে এটি পালনে মানুষকে ইন্সপায়ার্ড করেছে, ফলস্বরূপ এটি পরিণত হয়েছে লাভজনক ব্যবসায়। আচ্ছা, সজারু পালন কি সত্যি মুনাফা দেয় নাকি গল্প? চলুন বিশ্লেষণ করি। প্রথমে খামারের সংখ্যা দেখে নিই। একটি মাঝারি আকারের খামারে 50টি প্রজননে সক্ষম জোড়া সজারু থাকে, যা বছরে প্রায় 200টি সজারু উৎপাদন করে। এর খাবার তো তেমন মূল্যবানও খাবার না, তাছাড়া ওষুধও তেমন লাগে না। তাই খাবার ও অন্যান্য রক্ষণাবেক্ষণের খরচ বাদ দিলে খামারিরা বছরে প্রচুর আয় করেন। দক্ষ ব্যবস্থাপনায় এই আয় আরো বাড়ানো সম্ভব। ভিয়েতনামের খামারে একটা সজারুর দাম বাংলাদেশি টাকায় প্রায় 900 থেকে 1000 টাকা। 1 কেজি সজারুর মাংসের দাম 25 থেকে 60 ইউয়ান, অর্থাৎ 300 থেকে 700 টাকা অবধি হতে পারে। যেসব দেশে সজারু পালা হয় না, সেসব দেশে এর দাম আকাশচুম্বী। তবে লাভ কেবল শুধুমাত্র মাংসেই সীমাবদ্ধ নয়।
সজারুর কাটা হস্তশিল্পে অত্যন্ত মূল্যবান, যা ব্যবহার হয় বিভিন্ন নান্দনিক সামগ্রী, গহনা সামগ্রী ও স্থানীয় প্রথাগত চিকিৎসার সরঞ্জাম তৈরিতে। সজারুর কাটা দিয়ে তৈরি হয় উচ্চমানের মাছ ধরার ফ্লট, সাজসজ্জার হেয়ারপিন, এমনকি হাতে তৈরি মাছ ধরার রডের কিছু অংশেও এটি ব্যবহৃত হয়। কাটার ওজন হালকা হলেও এটির মজবুত ও টেকসই গুণসহ অন্যান্য নান্দনিকতার কারণে শিল্পী ও সংগ্রাহকদের খুবই আকৃষ্ট করে। সজারুর দেহের প্রতিটি অংশই ব্যবহার করা যায়, আর এটাই চাষিদের প্লাস পয়েন্ট। এরা প্রাণীটির দেহের সবকিছু বিক্রি করতে পারে, যা তাদের ব্যবসাকে আরও লাভজনক করে তোলে। সুতরাং সুস্বাদু খাবার থেকে শুরু করে শিল্প সামগ্রী পর্যন্ত সজারু পালন শুধুমাত্র কৃষি নয়, বিশাল আয়ের সুযোগও বটে চাষিদের। সজারু চাষ করে সব দেশের চাষিরা মুনাফা তো পানই, পাশাপাশি এটি চাষ পরিবেশ বান্ধব এবং সজারুদের সংরক্ষণের মাধ্যমও বটে। অনেক চাষি ইতোমধ্যেই এই বিশেষ সুযোগকে সফল ব্যবসায় রূপান্তর করেছেন। আপনি বাংলাদেশে বসে এমন অদ্ভুত বা ইউনিক কোনো কিছুর সফল চাষ করতে চান? কি চাষ করতে চান কমেন্টে জানান। অবশ্যই হালাল কিছু প্রিফার করব মুসলিমদের ক্ষেত্রে। আপনার চাষের বস্তু হারাম হোক তা চাচ্ছি না। আমরা বাংলাদেশের আসলেই মুখেই ফটর ফটর, কাজের বেলায় অষ্টরম্ভা। এই যে আমি এত বড় বড় কথা বলছি, আমি কি কোনো নতুন জিনিস চাষ বা উদ্ভাবনের কথা কখনোই ভেবেছি? সত্য বলতে একদমই না। আসলে নতুন কোনো চাষের পরিকল্পনার আগেই প্রয়োজন সেটির বিষয়ে সঠিক গবেষণা, কৌশলগত পরিকল্পনা, সঠিক জ্ঞান এবং শেখার আগ্রহ, যার কোনোটাই আমাদের নেই। আমাদের আগ্রহ নেই বলে সরকারও আগান না। এবার একটু সরকারের সমালোচনা করা ফরজ হয়ে গেছে। কেউ নিজ উদ্যোগে নতুন কিছু শুরু করলেও আমাদের সরকার তাদের সহায়তার বদলে হেনস্থাই বেশি করেন। প্রমাণ হিসেবে পটুয়াখালীর আব্দুর রাজ্জাক সাহেবের কথা বলতে চাই। তিনি নিজ উদ্যোগে নিজস্ব অর্থে এক সাপের খামার করেছিলেন। ইচ্ছে ছিল বিষাক্ত সাপের বিষ বিদেশে রপ্তানি করে বাংলাদেশের জন্য বৈদেশিক মুদ্রা আনবেন, কিন্তু সরকারের অসহযোগিতায় খামারে তার একজন অ্যাসিস্ট্যান্ট সাপের কামড়ে মৃত্যুর পরে লোকটি এখন পথে বসার দ্বার প্রান্তে। অথচ এখানে সবার আগে যদি সরকার তার খামারের ক্ষেত্রে সাহায্য করতেন, হয়তো বাংলাদেশে আরো অনেক সর্পচাষী বের হতেন। বাংলাদেশ থেকে এখন বিদেশে সাপও রপ্তানি করা যেত। আমাদের সরকার আসলেই কি চায় আমাদের দেশ সমৃদ্ধশালী হোক, নাকি নিজেদের আখের গোছানো শেষে জনগণের কথা তারা আদৌ মনে করেন না? প্রশ্ন থেকে গেল। আজ যাচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন স্টে কুল। আল্লাহ হাফেজ।